সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কাল। চিকিৎসা সেবা বন্ধ থাকায় রোগীদের ভোগান্তি, কর্মসূচি প্রত্যাহারের আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে রোগবালাই, আগাম প্রস্তুতি নিলে ক্ষতি কম হতো। দেশে খাদ্যের কোনো সংকট নেই, জানালেন উপদেষ্টারা। জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বললেন ফখরুল। ভয় নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান তারেক রহমানের। এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদরা তরুণদের অনুপ্রেরণার হয়ে থাকবে, হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি পরিবারের সদস্যদের। আসসালামু আলাইকুম সবাইকে, মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি নাদিয়া নাহিদ। এবার বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে অপারেশন থিয়েটারে ঢুকে হামলার ঘটনায় নিরাপদ কর্মস্থলের দাবিতে দুপুর থেকে সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন চিকিৎসকরা। আইসিইউ চালু থাকলেও নেই কোনো চিকিৎসক। চরম ভোগান্তিতে পড়েছেন রোগী ও স্বজনরা। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। নাসির উদ্দিনের প্রতিবেদন। শনিবার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্থিরতা, সেবা নিয়ে অবহেলার অভিযোগ তুলে ৩ জন চিকিৎসককে লাঞ্ছিত করা হয়। ডাক্তারদের অভিযোগ, এর মধ্যেই হাসপাতালের এক কর্মকর্তাকে মারধর করে বহিরাগতরা। এরপর নিরাপদ কর্মস্থলের দাবিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেন চিকিৎসক সমাজ। ফলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের ভিড়। চিকিৎসকদের শাটডাউন কর্মসূচির কারণে চরম বিপাকে তারা। একদিন অপেক্ষা করেও চিকিৎসা না পেয়ে বাধ্য হয়ে ফিরে যাচ্ছেন অনেকে। ওখানে ডাক্তাররা কোনো ওষুধ দিতে পারতেছে না, কেন ডাক্তার গোসলে হাত দিব, কেন ভাঙচুর করব? এখন রুগীরা কোথায় যাবে, কোথায় যাবে রুগীরা? আমরা অসহায়, আমরা কিন্তু কিনে ওষুধ খাইতে পারবো না। এখন আমরা তো অনেক দূরে আইছি, আমাদের রুগীর অবস্থা সিরিয়াস। এখন যদি ডাক্তাররা যদি রুগী না দেখে, তাহলে আমরা রোগী যদি মারা যায়, তাহলে এগুলা কি হইব? যখন এত রাত্রেবেলা একটা ডাক্তারের গায়ে হাত পড়ে বা এরকম তার জীবনে যে এরকম একটা সেফটি জরুরি বিভাগে, যা আমি আগে কখনোই শুনিনি। এ নিয়ে সচিবালয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। কথায় কথায় আইন অমান্য করে ডাক্তারদের গায়ে হাত তোলা সমীচীন নয় উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন তিনি। কথায় কথায় তাদের গায়ে হাত তোলা, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি এই ঘটনার, যারা এই কাজটা করেছে, আমি এই ঘটনার নিন্দা জানাই এবং আমি প্রতিশ্রুতি দেই আমার সকল ডাক্তারের কাছে যে আমি এই সব ঘটনার সিসিটিভি ফুটেজ যেগুলি নিশ্চয়ই আসছে, এগুলো বিশ্লেষণ করে আমি তাদেরকে আইনের আওতায় আনব। কর্মসূচি প্রত্যাহার করে দ্রুত কাজে ফেরার আহ্বান জানান উপদেষ্টা। আমি সবাইকে আবেদন করব, অনুরোধ করব, আইন নিজের হাতে তুলে নেবেন না। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্তমান পরিস্থিতি জানব সহকর্মী ওবায়দুল হক মারুফের কাছ থেকে। মারুফ, ঢাকা মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি চলছে, আমরা জানি। রোগীদের এখন কি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি কি জানাবেন? আমি রয়েছি ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে। আপনারা জানেন যে গতকাল ঢাকা মেডিকেলে যে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, সেখানে হামলা এবং ভাঙচুরের মতো ঘটনা ঘটার পর সেই অভিযোগ এনে চিকিৎসকরা কমপ্লিট শাটডাউন ঘোষণা করে সারা দেশে চিকিৎসা কার্যক্রম থেকে তারা বিরত রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আপনাদেরকে যদি দেখাতে চাই, ঢাকা মেডিকেলের সামনে দেশের বিভিন্ন জায়গা থেকে নানা রকম জটিলতা নিয়ে এই হাসপাতালে যারা চিকিৎসা নিতে এসেছেন, এমন বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সে গুরুতর অসুস্থ রোগীদের আমরা দেখেছি এখান থেকে তারা চিকিৎসা না পেয়ে ফেরত গেছেন। এর মধ্যে প্রসূতি মা এবং গুরুতর অসুস্থ বেশ কিছু লোককে আমরা ইতিমধ্যে এখান থেকে চিকিৎসা সেবা না পেয়ে ফেরত যেতে দেখেছি। আমরা হাসপাতালের ভেতরে ঢুকে সেখানে যারা হাসপাতালে স্টাফ রয়েছে তাদের সঙ্গে কথা বলে জেনেছি যে এখানে ডাক্তাররা মূলত কর্মবিরতিতে থাকায় নতুন করে কোনো ভর্তিও নেওয়া হচ্ছে না, ভর্তি রোগীরাও কোনো ধরনের চিকিৎসা সেবা পাচ্ছে না বলে এখানে যারা ভর্তি রোগী রয়েছে তারা আমাদেরকে জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে একজন রোগীর অ্যাটেন্ডেন্সের সঙ্গে কথা বলতে চাচ্ছি। আমরা জানতে চাচ্ছি যে সেখানে চিকিৎসা ব্যবস্থার অবস্থা কি।
চিকিৎসা ব্যবস্থার অবস্থা কি সেটা যদি আমি জানাতে চাই, তাহলে আপনি তো এখানে চিকিৎসা নিতে আসছেন, কেমন দেখছেন এখানে কি চলছে এখন, অবস্থাটা কি হাসপাতালের? এখানে আমি আমার ওয়াইফ আজকে দেড় মাস ধরে ভর্তি কেবিনে, দেড় মাস ধরে ভর্তি। আমি থাকি ঢাকা, আমার ওয়াইফ 1 লাখ কেবিনে থাকে। কালকে আমার ফোন করছে যে আজকে অপারেশন, আগামীকাল অপারেশন, রক্ত লাগবে, তুমি আইসা করো। আমি আইসি, আয়া রক্ত ব্যবস্থা করছি, ডাক্তারের কাছে গেছি, ডাক্তারের কাছে গিয়ে দেখলাম সে ডাক্তাররা মানে ধর্মঘটের জন্য সব বেরিয়ে যাইতেছে ওই গেটে। তখন আমি আর কিছু করতে পারলাম না, আমি আইসা বললাম। এখন পেশেন্ট রোগীর অবস্থা কি? আমার রুগী সুস্থ, এই রুগীর হাতে অপারেশন ওই জায়গায়। আচ্ছা আচ্ছা, আমি চিকিৎসা করতে পারলাম না, আমার কালকে ডেটও বঙ্গ হয়ে গেল। আমি অনেক দূর থেকে আসছি, অনেক ব্যয়বহুল খরচ আমার এই চিকিৎসার আচ্ছা জন্য। কি চলতেছে ঢাকা মেডিকেলে চিকিৎসা ব্যবস্থা নিয়ে? আচ্ছা, যেমনটা শুনছিলেন যে ঢাকা মেডিকেলে যেই সারা দেশে যে চিকিৎসকদের যে কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতির অন্যতম যেই একটি জায়গা ঢাকা মেডিকেল যে চিকিৎসা ব্যবস্থায় একইভাবে কর্মবিরতি চলছে, এবং সেখানে কর্মবিরতির কারণে আমরা দেখছি যে অনেক রোগী অনেক নানা রকম জটিলতা নিয়ে তারা এখানে এসেছেন এবং তারা চিকিৎসা ব্যবস্থা না পেয়ে বিপাকে রয়েছেন, এবং অনেক মুমূর্ষু রোগী আছেন তারাও জরুরি চিকিৎসা পাচ্ছে না, এবং ডাক্তারদের কর্মবিরতির কারণে ক্ষুব্ধ রয়েছে রোগীর স্বজনরা। তারা জানাচ্ছেন যে কোনোভাবেই এরকম পরিস্থিতি মেনে নেওয়া যায় না যে চিকিৎসকরা জরুরি অবস্থার রোগী। দর্শক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফ। দেশে বর্তমানে খাদ্যের সরকারি মজুদ 19 লাখ মেট্রিক টন। এই মুহূর্তে দেশে খাদ্যের কোনো সংকট নেই, সরবরাহ পরিস্থিতি ভালো আছে, ফলে দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে জানিয়েছেন খাদ্য সচিব ইসমাইল হোসেন। আর বন্যার পূর্বাভাস পেলে আগে থেকে প্রস্তুতি নেওয়া যেত, ক্ষতি কম হতো বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। চট্টগ্রাম ও সিলেট বিভাগে স্মরণকালের ভয়াবহ বন্যায় 14 জেলার ক্ষতিগ্রস্ত মানুষকে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা সরবরাহের লক্ষ্যে দুর্গত এলাকার পৌরসভা ইউনিয়ন পর্যায়ে খাদ্য মন্ত্রণালয়ের বিশেষ ওএমএস কার্যক্রম নেওয়া হয়েছে। দেশের সার্বিক খাদ্য সংগ্রহ, মজুদ পরিস্থিতি ও বন্যা দুর্গত জেলাগুলোতে সরকারি খাদ্য সহায়তা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান খাদ্য সচিব। বোরোতে প্রোডাকশন ভালো হয়েছিল এবং হারভেস্টিং ভালো হয়েছে, যে কারণে খাদ্য পরিস্থিতি মজুদের দিক থেকে খুবই ভালো অবস্থায় আছে। খাদ্যের সরবরাহ চ্যানেল সবসময় চলমান ছিল, তবে এখন একদম স্মুথ আছে, কোথাও কোনো সংকট নাই। বন্যায় এত মৃত্যু কষ্টকর উল্লেখ করে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সঙ্গে আলোচনা করা হবে। আমরা একটা গণশুনানি করতে চাচ্ছি যে যারা ক্ষতিগ্রস্ত তারা এসে একটু বলুক যে কোথায় বাঁধের কারণে, কোথায় মাছ চাষের কারণে, বা কোথায় তৎপরতা সঠিক সময় না হওয়ার কারণে তাদের ক্ষতি বেশি হয়েছে, বা আদৌ তাদের এরকম কোনো অভিযোগ আছে কিনা, এবং কিভাবে করে পানি উন্নয়ন বোর্ড কাজ করলে, কিভাবে করে উজানের দেশের সাথে আমরা যোগাযোগ রক্ষা করলে তারা মনে করেন বিষয়টা কার্যকরী হতে পারে। জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশ বাহিনীতে সংস্কার আনা হবে বলেও জানান রিজওয়ানা হাসান। সকলে মিলে পুলিশ কমিশনের মাধ্যমে কেমন করে একটা জনমুখী পুলিশ, বাংলাদেশ পুলিশ আমরা গড়ে তুলতে পারি, সেটাই হোক আমাদের ইচ্ছা। এখানে শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। পানি কমে যাওয়ার সাথে সাথে বন্যা দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগবালাই। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুরের হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। স্বাভাবিকের চাইতে অতিরিক্ত রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। বন্যার পানি কমার সঙ্গে সঙ্গে ফেনী সদরসহ বিভিন্ন উপজেলায় পানিবাহিত রোগের প্রাদুর্ভাব বেড়ে গেছে। ফেনী জেনারেল হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ রোগী ভর্তি হয়েছেন। শিশু, বৃদ্ধ, নারীদের সংখ্যা সবচেয়ে বেশি। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। স্যালাইন দিছি, ওষুধ দিছি, থাকার কোনো জায়গা নেই। প্রাথমিক যে ট্রিটমেন্ট, ওই ট্রিটমেন্ট আমি নিয়েছি, নামার পরে আলহামদুলিল্লাহ আমার বাচ্চা এখন মোটামুটি আগে থেকে একটু এখন সুস্থ আছে। চিকিৎসার সেবা দিতে প্রতিনিয়তই হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। তবুও রোগীদের সেবায় সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছেন তারা। একটা রোগীকে আমরা বারবার যেতে পারতেছি না, রোগীর পরিমাণ বেড়ে যাওয়াতে
এখন এখানে অনেক সময় মানুষ উত্তেজিত হয়ে যায়, কিন্তু এটা ধৈর্য সহকারে মেনে নিতে হবে। এছাড়াও সরকারি হাসপাতালের বাইরে বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ। লক্ষ্মীপুর, নোয়াখালীর মতো চাঁদপুরেও পানিবাহিত রোগবালাইয়ের প্রকোপ বাড়ছে। হঠাৎ করে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে শয্যা সংকট তৈরি হয়েছে। সব বেড়ে গেছে গিয়া অ্যালার্জি, ময়লা পানিতে খেলাধুলা করণে অ্যালার্জি বাইরে গেছে, এই কারণে হাসপাতাল আমরা ভর্তি নিছি। বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে ডায়রিয়া ও চর্ম রোগীর সংখ্যা বাড়ছে, যা উদ্বেগের বিষয় বলছেন এই শিশু রোগ বিশেষজ্ঞ। তারা নিরাপদ পানি যদি সংগ্রহ করতে না পারে তাহলে ফিটকিরি দিয়ে, তারপর পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করেও হইলেও তারা বিশুদ্ধ পানি পায়। অ্যালার্জি রোগী বেশি পরিমাণে পাচ্ছি, তো আমরা তাদেরকে সেবা প্রদান করছি এবং এই বাড়তি রোগীদের সামলাতে আমাদের ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। দুর্গত মানুষকে বেশি করে বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছে তারেক রহমান। দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা শেষে তিনি এসব কথা বলেন। 2024 সালের দেশে দ্বিতীয়বারের স্বাধীনতা অর্জন করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছেন তা বাস্তবায়ন করাই বিএনপির মূল লক্ষ্য। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন নেতাকর্মীরা। গণতন্ত্রের পাশাপাশি আইনি শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান তারা। আমরা আইনের শাসন চাই, আমরা মৌলিক এবং মানবাধিকার চাই। সর্ব আগে সেটা হলো বাংলাদেশে আমরা গণতন্ত্র চাই। দুর্নীতি থাকবে না, দখল থাকবে না, সন্ত্রাস থাকবে না, সুশাসন সুনীতি থাকবে, আইনের শাসন থাকবে। যে কোনো ধরনের লড়াই সংগ্রাম অব্যাহত রেখে বাংলাদেশের মানুষের মূল আকাঙ্ক্ষা বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আমরা যথাযথভাবে বাস্তবায়ন করবো, এটা আমাদের প্রত্যাশা। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের জানান, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে গণতন্ত্র ও মুক্তবাজার অর্থনীতি প্রতিষ্ঠা করাই বিএনপির মূল লক্ষ্য। তারেক রহমান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছেন, বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য নিজে কাজ করছেন, সেই বাংলাদেশকে গড়ে তুলবার জন্য আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, শপথ নিয়েছি এবং যে কোনো বাধাই আসুক সব চ্যালেঞ্জকে মোকাবেলা করে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। জিয়াউর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নে কাজ করার কথাও জানান তিনি। এখন বাংলাদেশ জাতীয়বাদী দলের মূল কাজ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, যে আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই আদর্শকে বাস্তবায়িত করা। এদিকে ছাত্র জনতার আন্দোলন এবং বন্যা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মা মাগফিরাত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত করা হয়। দোয়া পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির সিনিয়র নেতারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা তুলে ধরেন। আমরা যারা 17 বছর আন্দোলন করেছি, রাজপথ প্রকম্পিত করেছি, আমাদের এই কর্মীদের অবদানকে ভুলে গেলে হবে না। আন্দোলনের সংগ্রামে বিএনপির যে সকল নেতাকর্মী শাহাদাত বরণ করেছেন, আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, ছাত্র জনতার বিজয়কে নস্যাতের ষড়যন্ত্র চলছে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, ইনসাফ ও উদারতা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরও বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতিটি আন্দোলন সংগ্রামে বিএনপি দেশ ও জনগণের স্বার্থ সমুন্নত রেখেছে। বিএনপির 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন তারেক রহমান। আপনাদের প্রতি আমার একান্ত অনুরোধ, অতীতে নির্যাতনের শিকার হওয়ার কারণে আপনারা কেউ দয়া করে প্রতিশোধ পরায়ণ হবেন না। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, বরং অন্যায় অবিচারের শিকার হলে
আইনগত পদক্ষেপ নিন। তবে খেয়াল রাখবেন, কেউ যেন হয়রানিমূলক মামলা হামলার শিকার না হন। আপনাদের প্রতি আমার স্পষ্ট বার্তা, শক্তি কিংবা ভয় দেখিয়ে নয়, বরং ইনসাফ এবং উদারতা দিয়ে মানুষের মনকে জয় করুন, জনগণের ভালোবাসা অর্জন করুন। অভ্যুত্থানে ছাত্র জনতা হত্যাকারীদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন শহীদ পরিবারের সদস্যরা। মিরপুর ক্যান্টনমেন্টে এক অনুষ্ঠানে একথা বলেন তারা। আর আগস্ট বিপ্লবে শহীদরা সারা বিশ্বে তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মন্তব্য করেন মিলিটারি ইনস্টিটিউটের কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজ। রেজা খানের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হন মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজি MIST এর 2 ছাত্র শায়াখ আশহাবুল ইয়ামিন ও রাকিবুল হাসান। শহীদদের স্মৃতি রক্ষায় প্রতিষ্ঠানের নবনির্মিত অডিটোরিয়াম, মুক্তমঞ্চ ও লাইব্রেরি তাদের নামে নামকরণ করা হয়। পরে সেখানে আয়োজিত এক অনুষ্ঠানে প্রিয় সন্তানকে নিয়ে স্মৃতিচারণ করেন শহীদ ইয়ামিনের পিতা। আপনারা কাকে খোঁজেন? আমার বিশ্বাস আমার মানি ব্যাগে আইডি কার্ড থাকে, আমি বলছি যে আমার ছেলে ইয়ামিন এখানে নাকি ভর্তি আছে, এই জন্য আমি খুঁজছি। তো বলছি না, কিন্তু না উঠিতে চলে যান, আর ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনায় দোষীদের শনাক্ত করে কঠিন শাস্তির মুখোমুখি করার দাবি জানান শহীদ রাকিবুলের পিতা। গুলি কে কোথা থেকে করছে আমি বলতে পারবো না, জানি না। তো আমি এর সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই, যে যারাই আমার সন্তানকে, নিরপরাধ সন্তানকে গুলি করে হত্যা করেছে। এ সময় আমাদের তরুণরা সারা বিশ্বের জন্য অনুপ্রেরণার নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেন MIST এর কমান্ড্যান্ট। সত্য, ন্যায় ও সমতা ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তাদের এই ত্যাগ এবং অবদান যুগে যুগে তরুণ সমাজকে অনুপ্রেরণা এবং সাহস যোগাবে। শহীদদের আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়াও চান তিনি। আমরা তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে দায়ের করার রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রিটের পক্ষে রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া শুনানি করেন। গত 19 আগস্ট ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়। জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন ফিরে পেতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে খারিজ হওয়া আপিলটি পুনর্জীবিত করার জন্য বিষয়ে আবেদনের শুনানির জন্য আগামী 21 অক্টোবর ধার্য করেছে আদালত। রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য এদিন ধার্য করেন। এক রিট আবেদন নিষ্পত্তি করে 2013 সালের 1 আগস্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এরপর 2018 সালের 7 ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেন নির্বাচন কমিশন। বাংলাদেশের সকল পার্লামেন্টে জামাতের রিপ্রেজেন্টেশন ছিল। এইভাবে কোনো কাউকে নিবন্ধন থেকে বাতিল দেওয়ার কোনো কারণ থাকতে পারে না। এটি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972-এর পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের পরিপন্থী, বাংলাদেশের সংবিধানের 38 অনুচ্ছেদের পরিপন্থী। একটা রাজনৈতিক দল নিবন্ধন প্রাপ্ত হয় প্রতীক সহই জামাত ইসলামীর তার নিবন্ধন ফিরে পাবে বলে আমরা আশা করি। আগামী বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। গত 5 আগস্ট শেখ হাসিনার পদত্যাগের খবরে সারা দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনার সময় থানায় সংরক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুট করে নিয়ে যায় আক্রমণকারীরা। এরপর আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করা হয় কিছু অস্ত্র ও গোলাবারুদ। সেসব অস্ত্র ও
এবং আগে থেকে অনেকের কাছে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 2025 সালের পবিত্র হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। সরকারি বেসরকারি দুই মাধ্যমেই কার্যক্রম চলবে আগামী 30 নভেম্বর পর্যন্ত। প্রাথমিক নিবন্ধনের আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়। সরকারি মাধ্যমে হজে গমনের ছুরা ই-হজ সিস্টেম মোবাইল অ্যাপ থেকে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং আশকোনা হজ অফিসে প্রাক ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। আর বেসরকারি মাধ্যমের হজযাত্রীদের অনুমোদিত এজেন্সির মাধ্যমে প্রাথমিক নিবন্ধন করতে হবে। এবছরও 1,27,198 জন পবিত্র হজ পালন করতে পারবেন। দুটি ওয়ানডে ও 5টি টি-20 ম্যাচ খেলতে চলতি মাসেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ নারী এ দল। আসন্ন এই সফর সামনে রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সিরিজটি এ দলের হলেও এই সফরে খেলবেন জাতীয় দলের প্রায় সব খেলোয়াড়। জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সহ আছেন বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার। আগামী 8 সেপ্টেম্বর পেনাগোডার আর্মি স্টেডিয়ামে ও 10 সেপ্টেম্বর কলম্বোর থ্রুস্টানে দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর 12 সেপ্টেম্বর থেকে 5 ম্যাচের টি-20 সিরিজের মুখোমুখি হবে দুই দল। ফরম্যাটটির সব ম্যাচই হবে কলম্বোতে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। সারা দেশে চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কাল। চিকিৎসা সেবা বন্ধ থাকায় রোগীদের ভোগান্তি, কর্মসূচি প্রত্যাহারের আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়েছে রোগবালাই, আগাম প্রস্তুতি নিলে ক্ষতি কম হতো। দেশে খাদ্যের কোনো সংকট নেই জানালেন উপদেষ্টারা। জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বললেন ফখরুল। ভয় নয়, উদারতা দিয়ে মানুষের মন জয় করার আহ্বান তারেক রহমানের। এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদরা তরুণদের অনুপ্রেরণা হয়ে থাকবে, হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করার দাবি পরিবারের সদস্যদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে মোহনার এক নজরে দেখবেন সন্ধ্যা 7টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।